জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে এখন চারদিক। সঙ্গে আছি আমি সিফাত শাহরিয়ার। শেখ হাসিনার শাসনামলে দেশের মানুষের বিরুদ্ধে সংঘটিত সব ধরনের নৃশংসতার দলিল যথাযথভাবে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ও ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ হুবা খান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে আসেন। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, শেখ হাসিনার নৃশংস কর্মকাণ্ড সংরক্ষণ করতে না পারলে ন্যায় বিচার নিশ্চিত করা কঠিন। শাপলা চত্বরে দমন, দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের পর বিক্ষোভকারীদের উপর পুলিশের বর্বরতা এবং বছরের পর বছর ধরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কথা তুলে ধরেন ডক্টর ইউনূস। এ সময় গোয়েল লুইস বলেন, জাতিসংঘ এই বিষয়ে কারিগরি সহায়তা দিতে প্রস্তুত। জুলাই অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের তথ্য অনুসন্ধানী প্রতিবেদনের জন্য সংস্থাটিকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার আগামী 5 মার্চ জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের অধিবেশনে এই প্রতিবেদন তুলে ধরবেন বলে জানান গোয়েল লুইস। চলতি মাসে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। একই সঙ্গে জুলাই আগস্টের গণ আন্দোলনে প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় তদন্ত প্রতিবেদনও দেয়া হবে এপ্রিলে। এই মামলায় গ্রেপ্তার 4 আসামিকে 9 এপ্রিল হাজির করতে নির্দেশ দেওয়া হয়েছে। 4 আসামি হলেন এএসআই আমির আলী, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশ। এই 4 জন রংপুরের অন্য মামলায় কারাগারে আছে। গেল বছরের 16 জুলাই শিক্ষার্থীদের আন্দোলনে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কে পুলিশের সামনে হাত উঁচিয়ে বুক দিয়ে প্রতিবাদে দাঁড়িয়ে যান শিক্ষার্থী আবু সাইদ। তাকে নিবৃত্ত করতে গুলি চালায় পুলিশ। পুলিশের গুলিতে মারা যান তিনি। এই ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। এদিকে ট্রাইব্যুনাল নিয়ে কেউ ভুল তথ্য প্রচার করলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান চিফ প্রসিকিউটর। জুলাই বিপ্লবকে দাবানলের মতো উস্কে দিয়েছিল। সেই ঘটনায় যারা দায়ী, যারা সরাসরি গুলি করেছিল তাদের মধ্যে 2 জন, একজন হচ্ছেন এসআই আমির হোসেন, আরেকজন কনস্টেবল সুজন চন্দ্র রায়। তারা অলরেডি রংপুরে দায়েরকৃত একটি মামলায় জেল হাজতে আটক আছেন। পাশাপাশি সেই সময়ে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যিনি প্রক্টর ছিলেন শরীফুল ইসলাম, তিনি এবং ইমরান চৌধুরী আকাশ, ছাত্রলীগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তদানীন্তন সাধারণ সম্পাদক, যারা এই হামলার সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন, তারা আরেকটি মামলায় গ্রেপ্তার হয়ে জেল হাজতে আছেন। তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার হিসেবে প্রদর্শন করার জন্য আজকে আমরা একটা আবেদন করেছিলাম। আদালত সেই গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন। আগামী 9 এপ্রিল তাদেরকে এই ট্রাইব্যুনালে প্রডিউস করার জন্য নির্দেশ দিয়েছেন। দেশবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো ইসির এজেন্ডা বলে জানিয়েছেন সিএসসি এএমএম নাসির উদ্দিন। এজন্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ভোট সংশ্লিষ্টদের নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন তিনি। রোববার দুপুরে নির্বাচন কমিশন ভবনে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনায় একথা জানান সিএসসি। বাকি 4 কমিশনার এ সময় উপস্থিত ছিলেন। এ সময় দেশবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি নিরপেক্ষ নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রধান নির্বাচন কমিশনার। বলেন, ভোটকে আগে অধিকার হিসেবে বিবেচনা করা হলেও এখন তা দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। আগামী নির্বাচন গ্রহণযোগ্য করতে ইসি বদ্ধপরিকর বলে জানান অন্যান্য কমিশনাররা। মানুষ এতদিন যে ভোটের অধিকার পায় নাই, ভোট দিতে পারে নাই, আমি এখন বলছি যেটা আমার ফিলিং, যেটা এখন ভোটের অধিকার স্টাবলিশ করার সুযোগ এসে গেছে। যেদিন আমরা ভোটটা দিতে পারবো সেদিন প্রতিষ্ঠা হয়ে যাবে। মানুষের প্রত্যাশা অনেক বেড়ে গেছে। সুতরাং এই প্রত্যাশা ভার আমাদের ঘাড়ে, এইটা আমাকে রাত দিন শয়নে স্বপনে আমাকে ভাবায় কিভাবে এই প্রত্যাশা পূরণ করবো আমরা। সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বললেও তা দৃশ্যমান নয় বলে
অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ। ন্যূনতম সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ দিয়ে জনগণের সামনে তা দৃশ্যমান করার তাগিদ দেন বিএনপির এই নেতা। রোববার প্রেস ক্লাবে বিশ্ব মানবাধিকার সংস্কার আয়োজনে মানবাধিকার দৃষ্টিতে রাজনীতিদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় এই কথা বলেন তিনি। বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে দীর্ঘায়িত করতে নানা কূটকৌশল চলছে। এই প্রক্রিয়া ফেরত যেতে যত বেশি সময় লাগবে, পলাতকরা তত বেশি সুযোগ পাবে বলেও সতর্ক করেন তিনি। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম বিন্টু বলেন, কিছুদিন আগে যারা বলছে রাজনীতিকে ঘৃণা করে তারাই এখন রাজনৈতিক দল গঠন করেছে। গণতন্ত্র থাকলে দল হবে, নতুন দল হবে। আজকেও আরেকটি নতুন দল হয়েছে। আমি অভিনন্দন জানাই। আমাদের নেতা তারেক রহমান সাহেব অভিনন্দন জানিয়েছে, সকলেই অভিনন্দন জানিয়েছে। কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে যে আমরা যাতে ভিন্ন খাতে প্রবাহিত না হই ওই জুলাইয়ের আন্দোলন, আগস্টের আন্দোলনকে। যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো নির্বাচনের জন্য আমাদের আগে বাস্তবায়ন করা দরকার, সেটার ভিতরে একটা জাতীয় ঐক্যমত সৃষ্টি হোক এবং সেগুলো আমরা বাস্তবায়ন করি এবং আমরা একই সাথে নির্বাচনের প্রস্তুতি সহ নির্বাচনের রোডম্যাপ আমরা প্রদান করি এবং তার প্রেক্ষিতে জাতি আশ্বস্ত হোক। জাতির মধ্যে একটা অস্থির ভাব আছে, সেটা চলে যাক এবং অর্থনীতির অস্থিরতা চলে যাক, অর্থনীতির সমস্ত সরবরাহ ব্যবস্থা যেন নিশ্চিত হয়। এই প্রস্তাবগুলো আমরা দিয়েছি, কিন্তু এখানে আমাদের যত দিন যাচ্ছে তাতে আমাদের মনে হচ্ছে যেন গণতন্ত্রের উত্তরণের এই যে যাত্রাপথ, এইটাকে যেন আরও বেশি দীর্ঘায়িত করা যায়, সেই জন্য কিছু কিছু কূটকৌশল প্রণয়ন করা হচ্ছে। সারা বিশ্বে একই দিনে রোজা ও ঈদ পালন করা যায় কিনা সে বিষয়ে আলেমদের ভেবে দেখার অনুরোধ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রথম রোজায় ওলামা মাশায়েখ ও এতিমদের সম্মানে ইফতার মাহফিলে এই অনুরোধ জানান তিনি। এ সময় তিনি দেশের শান্তি কামনা ও দেশবাসীর জন্য দোয়া চান। ইফতারে মাহফিলে দেশ বরেণ্য আলেম ওলামা ও এতিম শিশুদের উদ্দেশ্যে তিনি বলেন, মানুষ হিসেবে সবাইকে ভালোবাসতে হবে। অন্যদিকে ইফতারে যোগ দেয়া কেন্দ্রীয় নেতারা বলেন, বিএনপির সঙ্গে এক শ্রেণীর লোক দেশের বাইরে ও ভেতরে থেকে আলেমদের সাথে দূরত্ব সৃষ্টি করার চেষ্টা করছে। আলেমদের সাথে বিভেদ হলে বিদেশি শক্তির সুযোগ পাবে বলেও মন্তব্য করেন তারা। এখানে উপস্থিত ওলেমা মাশায়েখগণকে অনুরোধ করব, শুধু আপনাদেরকে নয়, সারা দেশে আরো অনেক জ্ঞানী ওলেমা মাশায়েখগণ আছেন। আমরা চিন্তা করে দেখতে পারি কিনা, আমরা আলোচনা করে দেখতে পারি কিনা যে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সাথে একই দিনে আমরা একসাথে রোজা এবং ঈদ পালন করতে পারি কিনা। বিজ্ঞানের যুগে এটি করা সম্ভব কিনা, কোনো উপায় আছে কিনা, এই বিষয়টি আপনাদেরকে আমি চিন্তা করার জন্য অনুরোধ করব। 5 আগস্টে ঘিরে হামলা ভাঙচুরের 99% রাজনৈতিক, বাকি 1% ধর্মীয় কারণে সংঘটিত হয়েছে। তবে জামায়াতে ইসলামী সেই 1% সমর্থন করে না বলে জানিয়েছেন সংগঠনটির আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার সন্ধ্যায় মিরপুর 14 নম্বরে ওলামা ও এতিমদের সম্মানে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন জামায়াতের আমির। বলেন, ফ্যাসিবাদের আমলে আলেম ওলামাদের জেলখানায় রেখে অপরাধীদের রাখা হতো বাইরে। 5 আগস্টের পর কোনো ধরনের বিশৃঙ্খলা জামাত সমর্থন করেনি বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। শৃঙ্খলা ফেরাতে আইন নিজের হাতে তুলে না নেওয়ারও আহ্বান জানান তিনি। 15.5 বছরের জ্বালাতন নির্যাতনের পরে এবার যে পরিবর্তন 5 আগস্ট হলো, আপনারা সাক্ষী। এই দেশের উলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র, বাংলাদেশ জামাতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির বিশেষভাবে সকল ধর্মের মানুষের নিরাপত্তার দায়িত্ব এই জমিনে পালন করেছে। আমরা চাইনি যে আমাদের দেশে কেউ বিপর্যয় সৃষ্টি করুক। যা হতে পারত, আল্লাহু আকবার, তার কিছুই হয়নি। তারপরেও চিটাপুটা যা হয়েছে তার 99 কারণ হচ্ছে রাজনৈতিক। রোজার প্রথম দিনে গণ ইফতার কর্মসূচি পালন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণ ইফতার কর্মসূচিতে অংশ নেয় প্রায় 2000 শিক্ষার্থী। আয়োজকরা জানান, বিগত সরকারের পতনের পর স্বাধীন ইফতার পালনের অংশ হিসেবে এমন আয়োজন। প্রথম রোজায় গণ ইফতারের মধ্য দিয়ে সেই স্বাধীনতা প্রকাশ করেছে তারা। আর এমন আয়োজনে অংশ নিতে পেরে খুশি সাধারণ শিক্ষার্থীরাও।
গত বছর রমজান মাসে যখন আমরা ইফতার করতে যাই, গণ ইফতার, সেখানে ছাত্রলীগের হামলার শিকার হয়েছিলেন আমাদের নেতাকর্মীরা। আজকের এই ইফতার আয়োজন মূলত আমাদের মানুষের কাছে, বাংলাদেশের জনগণের কাছে এটা এই মেসেজটা পাঠানো যে এখন যে বাংলাদেশ 5 আগস্ট পরবর্তী, সেখানে প্রত্যেক ধর্মের, প্রত্যেক জাতের, প্রত্যেক রাজনৈতিক ভিন্ন ধর্মের যে মানুষের, রাজনৈতিক ভিন্ন মতাদর্শের যে মানুষের, তাদের প্রত্যেকটা রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক আয়োজনের অধিকার আছে। শেখ হাসিনা যাওয়ার পরে, ফ্যাসিস্ট যাওয়ার পরে আজকে আমরা অনেক শান্তিতে গণতন্ত্র করতে পারছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে সবাই মিলে একত্রিতভাবে রমজানের প্রথম দিনটা উদযাপন করতে পারতেছি। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। রোজার প্রথম দিনই জমে ওঠে রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ইফতার বাজার। দূর দূরান্ত থেকে ভোজন বিলাসীরা ছুটে আসেন চকবাজারে। তারা বলেন শুধু ঐতিহ্যগত কারণেই নয়, গুণগত মান ও স্বাদের জন্য এই বাজারে আসেন তারা। প্রথম দিনে দই বড়া, জিলাপি, কাবাবের চাহিদা সবচেয়ে বেশি ছিল। বাড়তি দাম নিয়ে নেই অভিযোগ। এদিকে রোজার শেষ দিন পর্যন্ত জমজমাট বেচা বিক্রি প্রত্যাশা ব্যবসায়ীদের। বলছেন বরাবরই খাবারের মান রক্ষা করা হয় বলেই চকের ইফতারের চাহিদা কখনোই ভাটা পড়ে না। একটা ঐতিহ্য ধারণ করে আসছে, ইফতারের একটা আয়োজন করে আসছে। আর প্রথম দিকে আজকে পবিত্র মাহে রমজানের প্রথম দিন, তাই আজকে এই ইফতারে আসা সাধারণত। দাম আলহামদুলিল্লাহ কমই আছে, গতবারের চেয়ে এবার একটু দাম কম। দাম দর মানানসই আছে, মানে প্রতি বছরই আসার ট্রাই করি এখানে। মানুষের তো আগ্রহ আছে মোটামুটি ভালোই ভাই। মুরগির আচার, গরুর আচার, টক ঝাল মিষ্টি। এটা মুরগির আচার মামা 800 টাকা কেজি বেচি, 130 টাকা বক্স। রমজান মাসে সিন্ডিকেট করে বাজার অস্থিতিশীল করলে কঠোর হবে সরকার, এমন হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর বীরপুরে পুলিশ লাইন্সে ইফতার মাহফিল শেষে তিনি এসব বলেন। গত বছরের তুলনায় এবার বাজার স্থিতিশীল রয়েছে। বাজার যাতে অস্থির না হয় সেদিকে নজর রয়েছে সরকারের। এ সময় ব্যবসায়ীদের বাজার অস্থিতিশীল না করার আহ্বান জানান উপদেষ্টা। এদিকে রোজার মাসে 2 নারীর উপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই মাসে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কাজ না করাই ভালো। সিন্ডিকেটের অবধিবার না থাকলেও গতবারের থেকে কিন্তু এবার জিনিসপত্রের দাম কম্পারেটিভলি একটু কম আছে, এবার কিন্তু একটু কম আছে। এটাও আপনাকে বলতে হবে যে যদি এই মানে অভিযান না চালায় যদি জিনিসের দাম কম রাখতে পারলে তো আরো ভালো। বাজারে তেলের সংকট সমাধানে একটি কমিটি গঠন করা হবে, যে কমিটি 3 সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে। রমজানে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান শেষে একথা বলেন সংস্থাটির মহাপরিচালক। রোববার রমজানে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে অভিযান শুরু করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বেলা 11টার দিকে রাজধানীর কারওয়ান বাজার থেকে এই অভিযান শুরু হয়। অভিযান শেষে ভোক্তা অধিকারের মহাপরিচালক গণমাধ্যমকে জানান, বাজারে সয়াবিন তেল ছাড়া অন্য কোনো পণ্যের সংকট নেই। এদিকে অভিযান শুরুর 2 ঘন্টার মধ্যে তড়িঘড়ি করে ব্রিফিং করে অভিযান সমাপ্ত করে দেন ভোক্তা অধিকার। অভিযান নিয়ে অনেক ক্রেতা বিক্রেতার অভিমত, এমন লোক দেখানো অভিযান কাজে আসে না, বরং অসুবিধা সৃষ্টি করে। পুরো রমজান মাস জুড়ে ভোক্তার অভিযান অব্যাহত রাখার অনুরোধ ক্রেতাদের। সর্বোচ্চ 15 থেকে আমি বলবো 22 দিন, 3 সপ্তাহের মধ্যে রমজান শেষ একটা প্রতিষ্ঠানের তদন্ত এর আগে সম্ভব যদি হয় সেটাও আমরা করব। কর্মকর্তারা একটু তদারকি করে তাহলে ভালো হয়, কারণ আমরা দেখি যে অনেক সময় দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়, এটা কষ্টকর সবার জন্য। অভিযান তো বাজারে দিয়ে কোনো লাভ নাই, বড় বড় কোম্পানিদেরকে সাথে বৈশা যদি একটা সমাধানে আসে তাহলে সাধারণ জনগণের জন্য অনেক ভালো হবে। দেখতেছি মনিটরিং করতেছেন, কতটা মনিটরিং হচ্ছে এটা তো আমরা ফলপ্রসূ কিছু পাচ্ছি না। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে খালাসের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানির জন্য সোমবার দিন ধার্য করেছেন আপিল বিভাগ।
দুদকের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে ৩ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। গত ২৭ নভেম্বর এই মামলায় বেগম খালেদা জিয়াকে ৭ বছরের দণ্ড থেকে খালাস দেন হাইকোর্ট। ২০১৮ সালের অক্টোবরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে রাজনৈতিক দল ও ৬ ব্যক্তির করা ৪টি আবেদনের শুনানির জন্য আগামী ৮ মে দিন ধার্য করেছেন আপিল বিভাগ। এদিন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। গেল ১১ ফেব্রুয়ারি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে রাজনৈতিক দল ও ৬ ব্যক্তির করা ৪টি আবেদনের শুনানি মুলতবি করেন আপিল বিভাগ। ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ৬,৫০০ প্রার্থীর নিয়োগ বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি হবে সোমবার। জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। গত ৬ ফেব্রুয়ারি ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ৬,৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে রায় দেন হাইকোর্ট। পরে এই রায় স্থগিত চেয়ে আবেদন করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ডিজিএফআই এর সাবেক প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বাসা থেকে ২,৪৫,০০,০০০ টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এসটি ইমামের ছেলে তানভীর ইমামের নামে মামলা করেছে দুদক। রোববার দুদক মহাপরিচালক আক্তার হোসেন এই তথ্য জানান। ব্রিফিংয়ে জানানো হয়, গত বৃহস্পতিবার রাতে তার ক্যান্টনমেন্ট এলাকার বাসায় অভিযান চালিয়ে এই অর্থ উদ্ধার করা হয়। অভিযানে উদ্ধার করা হয় অর্থ আদালতে জমা দেওয়া হয়েছে। এর আগে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সাইফুল আলমের ব্যাংক হিসাব জব্দ করে। একই সঙ্গে তার স্ত্রী ও সন্তানের নামে থাকা অ্যাকাউন্ট এবং তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করা হয়। এছাড়াও ৩৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এসটি ইমামের ছেলে তানভীর ইমাম ও পরিবারের নামে আলাদা ৩টি মামলা করেছে দুদক। লেফটেন্যান্ট জেনারেল জনাব সাইফুল আলম বিরুদ্ধে একটি অভিযোগ অনুসন্ধানাধীন ছিল। সেই অভিযোগ অনুসন্ধানকালে তার ক্যান্টনমেন্টস্থ বাসায় অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করা হয়। সেই অভিযানে 2,85,00,000 টাকারও বেশি অর্থ পাওয়া যায় এবং সেই টাকাই এখানে জব্দ তালিকা মূলে এখানে গোয়েন্দা সংস্থার বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা, আমাদের অনুসন্ধান দল এবং যৌথ বাহিনীর সবাই উপস্থিতিতে জব্দ তালিকা মূলে সেই ট্রাঙ্ক এবং ট্রাঙ্কের ভিতরে রক্ষিত টাকা উদ্ধার করা হয়েছে। ২১শে পদক যেমন আশানুরূপ হয়েছে, স্বাধীনতা পুরস্কারও জনপ্রত্যাশা পূরণ করবে বলে আশা প্রকাশ করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সচিবালয়ের স্বাধীনতা পুরস্কার মনোনয়ন দেওয়ার বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। স্বাধীনতা পুরস্কার দেওয়ার বিষয়ে যেন কোনো বিতর্ক না হয় সেই চেষ্টা রয়েছে বলেও জানান আইন উপদেষ্টা। র্যাবের মতো প্রতিষ্ঠানকেও স্বাধীনতা দিবস পুরস্কার দেওয়া হয়েছিল, অথচ এটা আমাদের জাতীয় জীবনের সর্বোচ্চ পুরস্কার। আমরা এই পুরস্কারের মহিমা উপলব্ধি করে এই দলগত গোষ্ঠীগত চিন্তার ঊর্ধ্বে থেকে স্যারের নেতৃত্বে আমরা এমন সব নাম সুপারিশ করেছি। আপনারা ২১শে পুরস্কারে দেখে আপনারা খুশি হয়েছিলেন, এই পুরস্কার দেখেও আপনারা আরও খুশি হবেন এবং আপনারা মনে হবে যে পুরস্কার দিতে পেরে আমরা নিজেরা ধন্য হয়েছি। জীবনব্যাপী যে অবদান, সেটা স্বীকৃতি হিসাবে এত বছর পরেও তারা কিন্তু কোনো পুরস্কার পাননি। কাজেই আপনাদের অনুমান করে নিতে হবে যে কি ধরনের আমরা মনোনয়ন দিয়েছি। ভোট জালিয়াতির অভিযোগ এনে হাব নির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন ঐক্য ফোরাম। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। গেল ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনটির বিরুদ্ধে ওএসডি করা যুগ্ম সচিবের অধীনে নির্বাচন, ইভিএম এর মাধ্যমে ভোট গণনা, আপিলের নিষ্পত্তি না করেই কমিটিকে দায়িত্ব দেওয়া সহ বেশ কয়েকটি অভিযোগ এনেছে হাব ঐক্য ফোরাম। তাদের দাবি দ্রুত এই নির্বাচন বাতিল করে ভোট পুনর্গণনা করা হোক।
যদি বাংলাদেশে একটি বিতর্কহীন হাব এবং বিতর্কহীন একটি হজ যদি পরিচালনা করতে চায়, তাহলে এই বিতর্কিত নির্বাচনকে বাতিল করে এবং নতুন নির্বাচন দিয়ে ভালো মানুষদেরকে নির্বাচিত করার জন্য সুযোগ তৈরি করে দেওয়ার জন্য আপনাদেরকে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনাদের মাধ্যমে আমরা সকল মন্ত্রণালয়কে এবং সরকারকে আমরা এটা আহ্বান জানাচ্ছি। সারা দেশে রমজান উপলক্ষে শুরু হয়েছে সুলভ মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম। এ সময় পণ্যের মধ্যে রয়েছে গরুর মাংস, দুধ, ডিম সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী। সকাল থেকে সাতক্ষীরার সঙ্গীতা মোড়ে প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে বিক্রয় কার্যক্রম শুরু করা হয়। মাসব্যাপী এই আয়োজনের গরুর মাংস 650 টাকা, দুধ 70 টাকা ও ডিম বিক্রি করা হয়েছে 9 টাকা 50 পয়সায়। এমনকি সর্বনিম্ন 100 টাকার মাংসও ক্রেতারা কিনতে পারবেন। ক্রেতারা জানান স্বল্প মূল্যে মাংস কিনতে পেরে সন্তুষ্ট তারা। এদিকে ফরিদপুরের রমজান মাস জুড়ে ভোক্তাদের জন্য স্বল্প মূল্যে 23টি পণ্য সরবরাহ করা হবে। এছাড়া নিত্য পণ্যের পাশাপাশি বিকেলে বিনামূল্যে ইফতারের আয়োজনের করা হবে। সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির সদস্য হিসেবে নতুন করে আরও 7 সদস্যকে শপথ পড়িয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শপথ অনুষ্ঠানে পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভুইয়া। এবং আমার সরকারি কার্য আমার পদের কর্তব্য পালন করিব। ফেব্রুয়ারি মাসে রেমিটেন্স এসেছে $252 কোটি, যা গত বছরের ফেব্রুয়ারির চেয়ে $50 কোটি বেশি। রোববার বাংলাদেশ ব্যাংক থেকে এই তথ্য জানানো হয়েছে। এদিন বলা হয় বাংলাদেশ ব্যাংকের গত বছরে ফেব্রুয়ারিতে রেমিটেন্স এসেছিল $202 কোটি, আর এই বছরের জানুয়ারিতে এসেছে $218 কোটি। সে হিসেবে মাসের ব্যবধানে ফেব্রুয়ারিতে রেমিটেন্স বেড়েছে $34 কোটি। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলছে চলতি 2024-25 অর্থ বছরে জুলাই ফেব্রুয়ারির 8 মাসে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন $18.49 বিলিয়ন, যা আগের অর্থ বছরে ছিল $14.93 বিলিয়ন। সেই হিসাবে গত অর্থ বছরের তুলনায় রেমিটেন্স বেড়েছে 23.8%। তরুণদের স্বাস্থ্যকর জীবনযাত্রায় উৎসাহিত করতে রাইজের আয়োজনে নিয়ন রান অনুষ্ঠিত হয়েছে। এদিন বাংলাদেশে প্রথমবারের মতো এই নিয়ন নাইট রানের আয়োজন করা হয়। আয়োজনটিতে প্রোটি স্পোর্টস গ্রাউন্ডে গতি, সঙ্গীত ও আত্মোপলব্ধির এক প্রাণবন্ত অঙ্গনে পরিণত করে। ঢাকা ফ্লোর ওয়ার্ম আপ সেশনের পর অংশগ্রহণকারীরা একটি গ্লো ইন দ্য ডার্ক ট্র্যাকের উপর দৌড়ান। আয়োজকরা জানান তরুণদের জন্য প্রচলিত শরীরচর্চার সীমানা ছাড়িয়ে ফিটনেস সম্পৃক্ত হওয়ার চেয়ে নতুন উপায় হিসেবে এই ধরনের আয়োজন এবারেই বাংলাদেশে প্রথম হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালে প্রতিপক্ষের হামলায় সুরুজ গাজী নামে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন নয়ন হাওলাদার নামে আরও একজন। রোববার রাতে 7:30টার দিকে নগরের উত্তর কাউনিয়ার শেরেবাংলা নগর হাউজিং এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান কাউনিয়া এলাকার একটি পক্ষের সাথে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল সুরুজের। এর জের ধরে রোববার সন্ধ্যার পর প্রতিপক্ষের সাথে সুরুজের কথা কাটাকাটি হয়। পরে দলবল নিয়ে সুরুজ ও তার লোকজনের উপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এ সময় কুপিয়ে গুরুতর আহত করা হয় সুরুজ ও নয়নকে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সুরুজকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। হাদিসের দোকানে বইয়ে দেই মোহন আর বিনের পোলায় দৌড়েই আইতেছে। আমি ভাই কি হয়েছে? কয় আবা সুরজ মনে হয় নাই। আমারে প্রথম কূপ দিছে, দেওয়ার পর আমি তো দৌড় দিছি। পরে দ্বিতীয় আমার একটা বন্ধু ছিল নয়ন, ওরে মাজায় কূপ দিছে, দেওয়ার পরে ও দৌড় দিছে। সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজি, মাদক বাণিজ্য, ওই প্রদীপন দখল, নকল সোনা গ্রুপ, এইগুলোর প্রতিবাদ করার কারণেই আজকে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটছে।
আশুলিয়া থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও জুলাই গণহত্যা সহ একাধিক মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও জুলাই গণহত্যা মামলার আসামি বিল্লাল হোসেন। এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এই বেলালের নামে খুন, ছিনতাই, মাদক, ধর্ষণ, চুরি সহ বিভিন্ন মামলা বাংলাদেশের বিভিন্ন থানায় চলমান। তার মধ্যে এই বেলাল একটি মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের আসামি। সামান্য বিদ্যুৎ মিস্ত্রি থেকে মাদক ব্যবসা করে আজকে শত কোটি টাকার মালিক। চট্টগ্রামের পতেঙ্গায় পুলিশের মুঠোফোন ও ওয়্যারলেস ছিনতাইয়ের ঘটনায় জড়িত 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতরাতে নগরের 5 লাই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, শুক্রবার রাতে পতেঙ্গা সমুদ্র সৈকতে চেকপোস্টের দায়িত্বে ছিল উপপরিদর্শক ইউসুফ আলী। তার কাছ থেকে মোবাইল ফোন, মানিব্যাগ এবং ওয়্যারলেস সেট ছিনতাই নিয়ে যায় ছিনতাইকারীরা। এ সময়ই হামলার শিকার পুলিশ কর্মকর্তার সাহায্য চাইলে ছিনতাইকারীদের তাকে ভুয়া পুলিশ বলে মব সৃষ্টি করে। খবর পেয়ে পতেঙ্গা থানা পুলিশের একটি দল গিয়ে তাকে উদ্ধার করে। নৌপথে নাশকতা রোধে চাঁদপুর লঞ্চ ঘাটে শুরু হয়েছে নৌ পুলিশের বিশেষ তল্লাশি। যাত্রীদের নিরাপত্তায় বসানো হয়েছে সিকিউরিটি গেট। নৌ পুলিশ জানায়, সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে লঞ্চের টিকিট বিক্রি হবে যাত্রীদের জাতীয় পরিচয়পত্র নিশ্চিত হয়ে। এছাড়া লঞ্চে ওঠার সময় যাত্রীদের ভিডিও মোবাইলে ধারণ করা হবে। সকলকে সচেতন থাকার পাশাপাশি সন্দেহজনক কিছু পেলে নিকটস্থ পুলিশ এবং মালিকদের জানানোর জন্য আহ্বান জানান তারা। চাঁদপুর নৌ টার্মিনাল থেকে ঢাকা সহ সারা দেশে প্রতিদিন 8 থেকে 10,000 যাত্রী চলাচল করে। নিরাপত্তা ইস্যুতে প্রজন্মের সবচেয়ে সংকটজনক সময় পার করছে ইউরোপ। ইউক্রেনের নিরাপত্তা ও সমর্থনে এই মন্তব্য ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের। এদিন ইউক্রেনের নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে 4 দফা কর্মপরিকল্পনা উন্মুক্ত করেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজিরবিহীন উত্তপ্ত বাক্য বিনিময়ের পর রোববার জরুরি বৈঠক করেন ইউরোপের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। সম্মেলনে ইউরোপীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠক করেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গেও। বৈঠকে অংশ নেন ফ্রান্স, জার্মানি, ইতালি সহ ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন। সামরিক সক্ষমতা বাড়াতে ইউক্রেনকে 226 কোটি পাউন্ড ঋণ দেবে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কির উপস্থিতিতে ঋণ চুক্তিতে সই করেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী। চুক্তি সই অনুষ্ঠানে অনুযায়ী পরবর্তী মস্কোর সম্পদ জব্দ করে সে অর্থ ফেরত দেবে কিয়েভ। ভার্চুয়ালি যুক্ত ছিলেন ইউক্রেনের অর্থমন্ত্রী সার্গেই মার্সেনকো। এর আগে শনিবার 10 ডাউনিং স্ট্রিটে নিজ বাসভবনে জেলেনস্কির উষ্ণ অভ্যর্থনা জানান স্টারমার। ইউক্রেনের প্রতি সমর্থন অক্ষুণ্ণ রাখা ব্রিটেনের জনগণ ও প্রধানমন্ত্রী স্টারমারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলেনস্কি। রোববার ইউরোপের নেতাদের সাথে বৈঠকে অংশ নিতে মূলত যুক্তরাজ্য সফরে এসেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। এদিন কিং চার্লসের সাথেও সাক্ষাতের পরিকল্পনা আছে তার। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বাক বিতঙ্গার প্রথম দিন না পেরোতেই জলরোষের কবলে পড়েন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ। পরিবারকে নিয়ে ভারমন্ট অঙ্গরাজ্যের স্কি রিসোর্টে অবকাশ যাপনকালে কয়েকশো বিক্ষুব্ধ জনতা সেখানে জড়ো হন। বিক্ষোভকারীরা সে সময় তাকে নাৎসি বলে অভিহিত করেন এবং রাশিয়ার স্কি রিসোর্টে যাওয়ার পরামর্শ দেন। পুতিন ট্রাম্পের হয়ে কাজ করছে বলেও অভিযোগ তোলেন তারা। এই পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে ভান্স ও তার পরিবারকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। তবে কোথায় নেওয়া হয়েছে এ বিষয়ে কিছু জানায়নি মার্কিন পুলিশ। পবিত্র রমজান মাসের মধ্যে গাজায় সব ধরনের পণ্য সরবরাহ বন্ধ দিয়েছে দখলদার ইসরায়েল।
রোববার সকাল থেকে গাজায় আর কোনো পণ্যবাহী ট্রাক প্রবেশ করেনি। ফিলিস্তিনিদের সশস্ত্র গোষ্ঠী হামাস যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এই সিদ্ধান্ত নিয়েছেন। পণ্য সরবরাহ বন্ধের পর গাজায় হঠাৎ করে বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পণ্য সরবরাহ বন্ধ করায় গাজার মানুষ আবারও না খেয়ে থাকার শঙ্কা পড়েছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইসরায়েলের দ্বিতীয় দফায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি জানালো। শর্ত সব বন্দীকে জীবিত কিংবা মৃত অবস্থায় দিতে হবে মুক্তি। এমন অবস্থায় যুদ্ধ পরিস্থিতি উস্কে দিতে ইসরায়েলিকে $400 কোটি অস্ত্র সরবরাহ প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। রমজান উপলক্ষে অভ্যন্তরীণ রুটের যাত্রীদের বিমান ভাড়া কমানোর নির্দেশ দিয়েছে ইন্দোনেশিয়া সরকার। একই সঙ্গে দেশটির বেশ কয়েকটি প্রধান মহাসড়কে টোল কমানোর নির্দেশ দেন দেশটির প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো। মূলত রমজান ও ঈদ উপলক্ষে ইন্দোনেশিয়ার মানুষের বিমান ও সড়ক পথে যাতায়াত বেড়ে যায়। তাই প্রিয় পরিবারের কাছে ছুটে যাওয়াকে আরও সহজে একটু সাশ্রয়ী করতে এই উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। দীর্ঘদিন ধরে এটি তাদের ঐতিহ্যের অংশ হয়ে আছে। ভয়াবহ অগ্নিকাণ্ডে মালয়েশিয়ার সাবা প্রদেশে অন্তত ৮০টি বাড়ি পুড়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৭০০ বাসিন্দা। স্থানীয়রা বলছেন, অধিকাংশ বাড়ি কাঠের হওয়ায় ক্ষয়ক্ষতির মাত্রা এত ভয়াবহ আকার ধারণ করেছে। সরকারি তথ্য অনুযায়ী অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও স্থানীয় গণমাধ্যম মালয় মেইলের দাবি, ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে এক বৃদ্ধের প্রাণহানি হয়েছে। রয়টার্স জানায়, শনিবার সকাল 5:30টার পর অন্তত 250 স্কয়ার মিটার এলাকায় ওই আগুন ছড়িয়ে পড়ে। তবে কোথা থেকে এই আগুনের সূত্রপাত এই বিষয়ে এখন পর্যন্ত কিছুই জানায়নি স্থানীয় দমকল বিভাগ। আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ঘরবাড়ি পুড়ে যাওয়ায় বিপাকে পড়েছে প্রদেশটির অন্তত 139টি পরিবার। কারণ সাবা প্রদেশের এই বিশেষ অঞ্চলটি ছিল ঘনবসতিপূর্ণ। একটি বাড়ির মধ্যে বাস করত 2 থেকে 3টি পরিবার। এরই মধ্যে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে উদ্ধারকর্মীরা। মহাকাশচারীদের পদচিহ্ন পড়েনি চাঁদের এমন অনাবিষ্কৃত পৃষ্ঠে পরীক্ষামূলকভাবে অবতরণ করেছে মার্কিন মহাকাশযান ব্লু গোস্ট। হিন্দুস্তান টাইমস জানায়, শনিবার দিবাগত রাত 3:30টার সময় চাঁদের উত্তর পূর্বাংশের এই বিশেষ পৃষ্ঠে অবতরণ করেছে নভোযানটি। ব্লু গোস্ট মিশন 1 শীর্ষক এই অভিযান সফল হলে নিজস্ব উদ্যোগে দ্বিতীয়বারের মতো চাঁদের অজানা পৃষ্ঠে অবতরণের কৃতিত্ব পাবে নাসা। ব্লু গোস্ট মূলত নাসার CLPS প্রোগ্রামের আওতায় থাকা প্রাইভেট মিশনের একটি। এই প্রোগ্রামের মাধ্যমে স্পেসশিপে ব্যবহৃত নানা যন্ত্রাংশ মহাকাশে পাঠায় নাসা। বাণিজ্যিকভাবে মহাকাশে নভোচারী পাঠানোর পর এই প্রথম প্রাইভেট প্রতিষ্ঠানের সহায়তা নিয়ে চাঁদে অভিযান চালানো সংস্থাটি। ঢাকা প্রিমিয়ার লিগের নতুন আসর সামনে রেখে প্রস্তুতি সারছে ক্রিকেটাররা। ডিপিএলের সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন আবাহনীর এবারের লক্ষ্যটাও চ্যাম্পিয়ন হওয়া। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানও চায় শিরোপার খরা কাটাতে। ফরম্যাট ডিফারেন্ট টুর্নামেন্ট, আশা করি মোহামেডানের যে লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া, অনেক বছর চ্যাম্পিয়ন হয় না, ওই দিকে যেরকম আমরা আগাইতে পারি। আশা করি এই লক্ষ্যটা আমরা যেরকম অ্যাচিভ করতে পারি, এটা আমাদের নিজেদের জন্য ভালো লাগবে। প্লাস দিস ক্লাব ডিজার্ভস দিস। এত বড় একটা ক্লাব, বাট এত বছর ধরে চ্যাম্পিয়ন না হয়, ইটস নট এ গ্রেট থিং। গত 5 দিন ধরে আমরা প্র্যাকটিস করতেছি, সো আমাদের প্রিপারেশনটা ভালো আছে। যে যার মতো প্রিপারেশন নেওয়ার চেষ্টা করছে। আমার মনে হয় কালকে সবাই নিজের সেটা দিয়ে চেষ্টা করবে প্রথম ম্যাচ থেকে উইনিং থেকে থাকা। রূপগঞ্জের সাথে খেলার আগের দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথা জানালেন কোচ তালহা জুবায়ের। চ্যালেঞ্জিং হলেও টুর্নামেন্টে ভালো ফলাফল করতে চান, দল নিয়েও খুশি কোচ। পজিটিভ মাইন্ডসেটে ভয়ডরহীন ক্রিকেট খেলায় তাগিদ দিলেন এই কোচ। 3 দিন প্র্যাকটিস করলাম এবং আমরা প্রিপেয়ার আছি আল্লাহর রহমতে, এবং আজকেও একটা ভালো সেশন হয়েছে। কালকে রূপগঞ্জ টাইগারের সাথে খেলা, সো আই হোপ যে আমরা ভালো কিছু একটা করতে পারবো। আমার টিমে যারাই আছে আমি সবসময় চেষ্টা করি ভালো ছেলেদেরকে নিতে, ভালো মেন্টালিটির প্লেয়ারদেরকে নিতে, যেন এই প্রবলেমগুলো সবাই আসলে, কারণ কম্বিনেশন কিন্তু আপনি সবসময় সেট করাটা অপোনেন্ট দেখেও সেট করতে হয়। প্রথম লিগ শেষে 1.5 মাসের বিরতি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে যে কারণেই বিপাকে পড়েছে ক্লাবগুলো, তবে তাদের সহযোগিতা করার চেষ্টা করছে বাফুফে, এমনটাই জানিয়েছেন ফেডারেশনের সহসভাপতি সাব্বির আহমেদ আরেফ। স্যালারি, প্লেয়ারদের পেমেন্ট, বিদেশি প্লেয়ার আছে, ক্রাইসিস তো একটা বিরাট ক্রাইসিস, ক্লাবের জন্য তো খুবই বড় একটা ক্রাইসিস। আর ফেডারেশনের হিসাবটা হলো স্পন্সর মানিটা খুব তড়িৎ গতিতে কালেকশন করে যদি ক্লাবগুলির মধ্যে ডিস্ট্রিবিউশন করা যেত, কিছু না হলেও একটা তো বলা যেতে পারতো যে কিছু একটা করছি, আমরা চেষ্টা করছি। স্পন্সর না পেলে তো ক্লাব চালানো টাফ। স্পন্সরটা কী দেখে আসবে? স্পন্সরটা একটা বেনিফিট পেতে হবে, নাহলে আসবে কেন? তাই সেই জায়গাটা থেকে আমরা চেষ্টা করছি, প্রেসিডেন্ট হবে এটা নিয়ে খুব বিশেষ দৌড়াদৌড়ি করছে, ভালো ভালো স্পন্সর কথা বলছে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।